নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 242তম সপ্তাহে, দ্যাটস 242nd উইক, আমার অতিথি বিশিষ্ট তবলাবাদক সুদীপ চ্যাটার্জি। নমস্কার সুদীপ। নমস্কার। থ্যাংক ইউ সুদীপ ফর কামিং টু মাই শো আউট অফ ইউর বিজি স্কেডিউল। আমরা জানি যে তোমরা নানান অনুষ্ঠানের মধ্যে থাকো, নানান জিওগ্রাফিতে তোমাদের পারফর্ম করতে হয়, তার মধ্যে সময় করে এসছো। ধন্যবাদ জানাবো আমার সকল দর্শকদের। দর্শকরাই আমার অনুপ্রেরণা, না হলে চলতে চলতে এত দূর আর চলে আসতে পারতাম না। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথের সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাতকাহনে আজকের 7 রুলস অফ সাকসেস। ফার্স্ট রুল, ফাইন্ড দ্য ব্যালেন্স। ব্যালেন্সটা ভীষণ দরকার বিটুইন পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল লাইফ। এই ব্যালেন্স যদি রাখতে পারি তবেই কিন্তু সার্থক মানব জীবনে সার্থকতা আমরা পাবো। শুধু সাফল্য কিন্তু সার্থক মানব জীবন করে না। সুতরাং ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ব্যালেন্স বিটুইন দ্য পার্সোনাল, প্রফেশনাল এবং সোশ্যাল লাইফ। দি সেকেন্ড রুল অফ সাকসেস, জাস্ট ডু ইট। যদি কোনো কিছু করার ইচ্ছে, অদম্য ইচ্ছে থাকে, আমাদের করে ফেলতে হবে, আগে পিছে না ভেবেই করতে হবে, তাহলেই সেটা করা যাবে। দি থার্ড রুল অফ সাকসেস, ডোন্ট লুজ ইউর পার্সোনালিটি। আমরা না ইমিটেট করে আমরা অন্য কেউ হতে পারবো না। বারবার বলেছি, আবার একবার মেনশন করছি, বিজ্ঞানীরা বলে 300 বিলিয়ন পিপলে দের ইজ এ সম্ভাবনা যে একজন এক্স্যাক্টলি লাইক দি আদার হতে পারে। সুতরাং we have to retain our own personality to go ahead in life. The fourth rule of success, experience with your passion. নিজের প্যাশন ফলো করো। সেই প্যাশন যদি ফলো করো, তার থেকে অভিজ্ঞতা অর্জন করো। অন্যের অভিজ্ঞতা ধার করো না, নিজের অভিজ্ঞতা নিজের প্যাশনের মধ্যে আসতে দাও, and that will lead you to success. The fifth rule of success, have resolution. নিজেকে রেজলিউশন নাও that I will be great. That's সেই রেজলিউশন নিলে করতে বললে হবে না। I will be great বলে হার্ড ওয়ার্ক করতে হবে, পারসিভিয়ারেন্স থাকতে হবে, ড্রিমস থাকতে হবে, ডেস্টিনি থাকতে হবে, কিন্তু রেজলিউশনটা থাকবে that I will be great. The sixth rule of success, অনেকবার বলেছি, নানান রুলের মধ্যে সবসময় বলেছি, লাভ হোয়াট ইউ ডু। যদি আমরা যা ভালোবাসি তাই করি, তাহলে সেই কাজটাকে কাজ মনে হবে না। ভালোবাসার তো কোনো কাজ হয়? ভালোবাসা তো আর কোনো কাজ না। ভালোবাসা হৃদয়ের একটা মানে স্বতঃস্ফূর্ত একটা পূর্তি, সে তো সেই ভালোবাসা চলে আসবে। সো লাভ হোয়াট ইউ ডু। অ্যান্ড দি সেভেন্থ অ্যান্ড লাস্ট রুল অফ সাকসেস, চেজ ইউর ড্রিমস। স্বপ্ন দেখো, বারবার বলি স্বপ্ন দেখো। স্বপ্ন দেখলেই তো থাকবে স্বপ্ন পূরণের সেই অমোঘ সম্ভাবনা, যার সম্ভাবনা নিয়ে এক মানব জীবনে আমরা এসে পৌঁছই, শৈশব থেকে মৃত্যু হতে আমরা কাটাই। সুতরাং চেজ ইউর ড্রিমস টিল দি লাস্ট মোমেন্ট অফ ইউর লাইফ। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। সুদীপ চ্যাটার্জি, বিশিষ্ট তবলাবাদক। Sudeep started his learning tabla since his childhood under the tutelage of Sri Nitindranath Chattopadhyay, disciple of Padma Bhushan Pandit Shamta Prasad. Nitish is a graduate in commerce from the University of Calcutta and is deeply involved into music for the last 20 years. Nitish started taking advanced training in tabla at a very tender age from the illustrious international tabla maestro Sri Rudranarayan Kollani, disciple of Pandit Sandip Dev, Pandit Nanku Maharaj, Padma Bhushan Pandit Kishan Maharaj, and became a talented torchbearer of the Benares Gharana. Sudeep's music is an excellent blend of traditional and modern form of Indian classical music, which sets apart as a youth face of the Indian classical music that connects to all generations alike. আরও অনেক কথা আছে সুদীপের সম্বন্ধে। সুদীপের অ্যাচিভমেন্টের মধ্যে মেনশন করব ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন তবলা ফ্রম নর্থ দিল্লি কালচারাল একাডেমি, stood first class first thrice and achieved 3 gold medals from All India Merit Tests organized by Nikhil Bharat Sangeet Samiti 2009, 2016 and 2017. এরকম নানান অ্যাচিভমেন্ট সুদীপের রয়েছে। ওর এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে, হি অ্যাকম্পানিড পণ্ডিত রমাপ্রসাদ চট্টোপাধ্যায় ইলাস্ট্রেট কথক ডান্স এক্সপোনেন্ট ওয়ার্কশপ অ্যাট শ্রীরামপুর হুগলি in 15 to 17 September 2014, যেটা হচ্ছে he has accompanied Ustad Ashish Khan Saheb, took part as a music director in a dance drama, conducted tabla workshop
so many, and they had numerous performances. বলতে গেলে আমার প্রশ্ন উত্তর হবে না, সুতরাং আমরা একদম চলে আসবো প্রশ্নতে। সুদীপ, আমি দেখলাম তোমার প্রোফাইলে তুমি বিকম করেছো, কমার্সে গ্রাজুয়েশন করেছো উইথ অনার্স, এবং তারপরে মাস্টার্স করেছো তবলাতে। কেন? মানে একটা কমার্স পাশ করে তো নানান সম্ভাবনা থাকে, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিংবা নিতেন পক্ষে একটা এমকম করে সরকারি চাকরি কিংবা প্রাইভেট ফার্মে চাকরি, এবং অ্যাকাউন্টস ইজ এন ইম্পর্টেন্ট ভোকেশন আর কি, মানে অ্যাজ আমার ক্যারিয়ার পার্সপেক্টিভ হিসেবে। সেখান থেকে না করে তবলা, মানে মানে আমার কাছে কিরকম মানে মানে বেতালা ঠেকেছে আর কি। মানে তোমরা তো তাল নিয়ে কাজ করো, তবলা তো তালের কান্ডারি, কেন? এবং সেটাও রবীন্দ্রভারতী থেকে, মানে কোনো কোনো মানে যেন তেন জায়গা থেকে, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস থেকে, কেন? ডেফিনেটলি ব্যাপারটা বলতে গেলে আমাকে একদম শুরু থেকে বলতে হয়। আমার মা শ্রীমতী মধুমিতা চট্টোপাধ্যায়, যিনি সেটে বসে আছেন আর কি, আপনি দেখলেন তো, উনি একজন, শি ইজ অ্যান অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান। এবং আমার দিদিমা, মানে আমার মায়ের মা শ্রীমতী পুষ্পিতা বন্দ্যোপাধ্যায়, উনি চেয়েছিলেন যে আমার মা গান করবেন এবং আমি ওনার সঙ্গে তবলায় সঙ্গত করব। তো দিদিমার অনুপ্রেরণাতেই মায়ের গান শেখা, এবং আমার জন্মের পর কয়েক বছর বাদে আমার জ্ঞান হওয়ার পর থেকে দিদিমার ইচ্ছে ছিল আমি তবলা শিখব। তো আমাকে তবলা শেখার জন্য মাকে উনি বলেন, এবং মা আমাকে ভর্তি করে দেন তবলাতে। এবং এটা বললে সকলে হাসবেন, মানে সকলের কাছে খুব মজার বিষয় হয়ে যাবে, বিস্ময়কর বিষয় হয়ে যাবে, যে আজকে সুদীপ চ্যাটার্জি যেখানে তবলা ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না, নিঃশ্বাসে প্রশ্বাসে যা তবলা, তো যখন when he was a kid, at that time he did not have a little bit of interest even to learn the tabla. কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যখন তবলা নিয়ে বসতাম, টু ওভারকাম মাই স্টাডি টাইম, তো 1997 সালের 25শে অক্টোবর আমাকে এবং আমার মাকে একটা ভীষণ ট্র্যাজিক সিচুয়েশন ফেস করতে হয়। কারণ আই হ্যাভ লস্ট মাই ফাদার অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড হি লেফট হাস ফর হিজ হেভেনলি অ্যাবাউট টু আনটাইমলি। এবং আমাদের কোনো রকম মানে রাস্তা ছিল না। 97 সালে আই ওয়াজ গোয়িং থ্রু ক্লাস 8, গোয়িং হাফওয়ে থ্রু ক্লাস 8। এবং আমার বাবা যেখানে কাজ করতেন টেক্সম্যাকোতে, হি ওয়াজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেয়ার, সো উই ইউজ টু লিভ ইন আ টেক্সম্যাকো কোয়ার্টার। So we had to leave the quarter because whenever the employee is no more, then we have to leave. তো আমি এবং আমার মা চলে এলাম হাওড়াতে, শিবপুরে, আমার দাদুর কাছে, মানে আমার মায়ের বাবার কাছে, শ্রী বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি এখন নেই। তো আমার দাদু বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, হি স্টিয়ার্ড আস থ্রু হ্যাজ এ সিভিয়ার ডিউরিং দ্য পিরিয়ড অফ আওয়ার অ্যাকুট ক্রাইসিস অ্যাট দ্য টাইম। তো তিনি না থাকলে সত্যি কথা বলতে গিয়ে আমি এবং আমার মা ভেসে যেতাম। তো দিদার যে ইচ্ছাটা ছিল আমাকে তবলায় ভর্তি করানো, সেটা উনি আবারও প্রকাশ করলেন সকলের কাছে, মায়ের কাছে, দাদুর কাছে। এবং মায়ের ছোটবেলা যে তবলা শিক্ষক নিতিনবাবু, যার কথা আপনি পড়লেন, তাকে দাদু অনুরোধ করলেন আসার জন্যে এবং আমাকে শেখানোর জন্যে, এবং তিনি রাজি হলেন। এবং আমার দাদুকে উনি প্রমিস করলেন যে ওনার নাতিকে, মানে আমাকে উনি তৈরি করবেন। এবং বলা বাহুল্য, তখনও আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি হাওড়া স্কুলে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, ক্লাস 9-এ, তখন আমি প্রত্যেকদিন বাইরে একটা স্কুল প্লেগ্রাউন্ড ছিল, ওখানে আমি খেলতে চলে যেতাম। এবং দাদু গিয়ে আমাকে বারবার ডেকে আনতেন। যখন মাস্টারমশাই আসতেন, যেদিনও উনি আসতেন, সেদিনকেও আমি বাদ দিতাম না, আমি চলে যেতাম খেলতে। তো আমার দাদু গিয়ে আমাকে ডেকে আনতেন। তো তখন আমার মানে ভেতরে এই বাসনাটা ছিল না যে তবলা নিয়ে একটা মানুষ বিরাট জায়গায় যেতে পারে বলে, আমি ভাবতেই পারিনি। তো উনি আমাকে ডাকতেন, চলো মাস্টারমশাই এসছেন, তোমাকে শিখতে হবে। তো এরকম জিনিসটা দেখে 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 প্রতিনিয়ত উনি দেখে 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 একদিনকে আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করতে গেছিলে বাইরে? না, আমি খেলতে গেছিলাম সামনের মাঠে। তো কি খেলতে গেছিলে? তাই আমি বললাম যে আমি ক্রিকেট খেলতে গেছিলাম। সো ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি এবল টু বি লাইক সচিন তেন্ডুলকার? নো। দেন জাস্ট ফর রিক্রিয়েশন আই ওয়েন্ট। তখন উনি যে কথাটা আমাকে বলেছিলেন, আই ক্যান রিয়েলাইজ টুডে, বাট আই ওয়াজ নট বিং এবল টু রিয়েলাইজ দ্যাট ভেরি ওয়ার্ড অ্যাট দ্যাট টাইম। তিনি আমাকে বলেছিলেন যে ইফ ইউ টেক তবলা অ্যাজ ইউর গেম, দেন ডেফিনেটলি ইউ উইল বি এবল টু গো ফার অ্যান্ড মোর থ্রু দিস পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট তবলা। তো আজকে আমি বুঝতে পারছি যে উনি কি বলেছিলেন। একটু যদি বলো যে বিকম পাস করার, আমি বলছি ওদিকে যাচ্ছি, এবার মাস্টারমশাই করলেন কি, প্রত্যেক দিন উনি আসতে আরম্ভ করলেন আমার তবলার প্রতি যাতে ইন্টারেস্টটা গ্রো করে। উনি একটা কাঠের তবলা আমাকে দিয়েছিলেন সেখানে প্র্যাকটিস করার জন্য। এবার প্রত্যেক দিন উনি আমার সামনে বসতেন এবং একটা বোলবানিকে 20 বার 25 বার করে বাজাতে বললেন। এইভাবে প্রত্যেক দিন করতে 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 কীভাবে ইন্টারেস্ট চলে এলো আমিও জানি না। এবং মাধ্যমিকের আগে থেকেই আমার এমন ইন্টারেস্ট চলে এলো তবলার প্রতি যে আমি পড়াতে কম টাইম দিতে আরম্ভ করলাম তবলাতে।
এবার তারপরেতে আমি দাদুকে বলেছিলাম, হাই সেকেন্ডারি যখন দিলাম 2002 সালে, আমি দাদুকে বলেছিলাম, দাদু এবারে আমি হাই সেকেন্ডারি পাশ করে আমি তবলাতে রবীন্দ্রভারতীতে ভর্তি হব, কারণ তবলাতে আমার যে ইন্টারেস্ট, আমি তবলা ছাড়া থাকতে পারবো না। তো উনি আমাকে বলেছিলেন, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং বাট আফটার ইউর অ্যাকাডেমিক গ্র্যাজুয়েশন। তো 2005 সালে আমি অ্যাকাডেমিক্যালি বিকম পাস করি আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং 2005 সালে আমি খবর পাইনি কবে রবীন্দ্রভারতীর অ্যাডমিশন কোন সময় হয়েছে, যার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে। এবং 2006 সালে আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হই স্পেশাল অনার্স বিএতে, কারণ আমার অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল না বিকমে, যার জন্য আমি ডাইরেক্ট এমএ পাইনি। তো তবলা, খোল, পাখোয়াজ এই 3টে সাবজেক্টকে নিয়ে আমি রবীন্দ্রভারতী থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এক্সেলেন্ট গল্প। এবং তোমার যিনি তবলার মাস্টারমশাই ছিলেন তাকেও আমার আমার জয়ের পথে সংঘর্ষী জয় টিমের থেকে ধন্যবাদ, এরকম একটা রোমহর্ষক কাহিনী বলার জন্য, টু চেঞ্জ দি প্যাথ অফ ইউর লাইফ। তো আমি এটা, এবং যে জেদ, সে জেদটা পর্যন্ত একটা, কিন্তু এই যে ফর্মাল এডুকেশন করলে, এই যে তার মধ্যে তখন তোমার প্যাশন চলে এসছে। তোমার কি, তো কোন স্কুলে পড়েছিলে? আমি শিবপুরে পড়তাম, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ব্রাঞ্চ, দীনবন্ধুতে পড়তে, তারপর ক্যালকাটা। তোমার কি এখন মনে হয় যে ওই ফর্মাল এডুকেশনটা করেছো বলে ভালোই হয়েছে? ডু ইউ থিঙ্ক দ্যাট ফর্মাল এডুকেশন ইজ নেসেসারি ফর এনিবডি হ্যাভিং এনি প্যাশন ইন এনি ফর্ম অফ আর্ট? কারণ আমার যিনি শিক্ষক তিনি নিজে একজন একাডেমিক্যালি গ্র্যাজুয়েট, এবং উনি আমাকে বলেছিলেন যে দেখো, মূর্খতা বলি আর কোনো মূল্য নেই। উনি ওনার তরফ থেকে বলেছিলেন, আজকের যুগে তোমাকে শিক্ষিত হতে হবে, কারণ অ্যাব্রডে যদি তুমি যাও বা কোনো স্টেটে যদি যাও, সেখানে যদি তোমাকে ইংলিশে কথা বলতে হয়, তোমাকে তো কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। এবং সেই কারণেই আগে শিক্ষিত হও একাডেমিক্যালি, তারপর তবলাতে মন দাও এবং তবলাকে নিয়ে গিয়ে চলো। দেখো, তবলা তোমার প্যাশন হলো, তবলা আস্তে 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 আস্তে, আমি বলি কি, গুড থটস লিড টু গুড actions to good habits to good character, and good character to good destiny. সুতরাং তবলা তোমার হ্যাবিট হলো, হ্যাবিট থেকে সেটা ক্যারেক্টার, এবং আজকে যে রেস্টাইন, যে জায়গায় তুমি অ্যাচিভমেন্টস তোমার, সেখানে তোমার একটা বিরাট রোল আছে, যে তোমার হ্যাবিটস ক্যারেক্টারের মধ্যেই তবলা হয়। কিন্তু প্রথমেই তো সেটা ছিল না, একদম তোমাকে দেখে দেখে করা, মানে তোমাকে প্রায় পুশ করা হলো তবলার মতো। তো তোমার কখনো মনে হয়নি যে তবলাই করবো, অন্য কিছু মানে ইনস্ট্রুমেন্টস কিংবা এ করবো না? না না, দিদা চেয়েছিলেন আমি পাশাপাশি গানও শিখি, কিন্তু সেদিকে আমার যাওয়ার সৌভাগ্যটা হয়নি আর কি, মানে সেই দিকে আর ইন্টারেস্ট আমার হওয়ার সৌভাগ্যটা হয়নি। কঠিন ছিল কি এই পথ চলা? ওয়াজ ইট ভেরি ডিফিকাল্ট আজকে যেখানে? হ্যাঁ, রেয়াজটা তো মারাত্মক কঠিন ছিল। আমি আপনাকে যেটা বললাম যে কাঠের তবলা মাস্টারমশাই দিয়েছিলেন, এবং কাঠের তবলা বেনারস ঘরানা তবলিয়ারা বাজিয়ে থাকেন টু ইনক্রিজ দ্য ওয়েট অফ দেয়ার হ্যান্ডস। এবং একদিনকে আমি বাজাচ্ছিলাম, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এবং তার কয়েকদিন বাদে আমার একটা কম্পিটিশন ছিল, তা আমি সেই কাঠের তবলাতে ভীষণ ওয়েট দিয়ে বাজাচ্ছি, এবং সেটা প্রথম দিকে বাজাতে বাজাতে হঠাৎ আমি দেখছি এখানে এই জায়গাটা কিরম একটা যেন একটা মানে নরম হয়ে যাওয়ার একটা ব্যাপার। তা আমি বুঝতে পারিনি, ভেবেছি হয়তো ঘামে ব্যাপারটা ঘটছে। হঠাৎ আমি বুঝতে পারলাম একটা পেন। আমি হাতটাকে এরমভাবে দেখলাম এই ছালটা উঠে গেছে, এই ছালটা উঠে গেছে, এটা উঠবো করছে। তা আমি কিছুই করিনি, আই অ্যাপ্লাইড ব্যান্ডেড অ্যান্ড এগেন বিগ্যান টু প্র্যাকটিস অন দ্যাট উডেন তবলা। এবং বাড়িতে প্র্যাকটিসের ক্ষেত্রে একটু বাধা ছিল, কারণ দাদু আমাকে তবলায় ভর্তি করিয়েছিলেন, কিন্তু উনি কখনো চাননি আমি এটাকে পেশা করি। তো উনি প্রথমে চেয়েছিলেন যে তুমি যেমন শিখছো শেখো, জাস্ট ফর রিক্রিয়েশন। কারণ দাদুরা আগেকার দিনের মানুষ, তখনকার দিনে মানে তবলা মানে যাত্রা দলে যে ব্যাপারটা আছে আর কি। তো উনি এটাই ভাবতেন, কাজে উনি কখনোই চাননি নাতি শিখছে ঠিক আছে এই পর্যন্তই, তারপরে একাডেমিক্যালি সে এগিয়ে যাবে, এটা উনি ভেবেছিলেন। তো একদিন পরীক্ষা শেষ হয়েছে আমার, সেবারে 2000 সালে ক্লাস 11 আমার পরীক্ষা শেষ হয়েছে। তো আমি এসে তবলা নিয়ে, কাঠের তবলা নিয়ে প্র্যাকটিস করছি ঘরেতে। তো সেই সময় ছিল দুপুরবেলা। দাদু আমাকে বললেন যে এখানে প্র্যাকটিস করো না, অসুবিধা হচ্ছে, আমি রেস্ট করতে পারছি না। আমি ওপরের ঘরে চলে গেলাম, বলছে ওপর থেকে সাউন্ড আসছে, প্র্যাকটিস করো না। টেনেন্টরা যে ছাদ মানে যে ঘরে থাকেন সেই ঘরের ওপরে যে ছাদটা, সেখানে প্র্যাকটিস করছি। বলছে যারা ওখানে কাজ করতে গেছিলো তারা ফিরে এসছেন, তুমি করো না, তারা ডিস্টার্ব ফিল করছেন। তখন আমি দেখলাম যে ভীষণ রকমভাবে বাধা আসছে। তখন আমি যে কাজটা করেছি সেটা এখন আমার কাছে খুব মানে ভয়ঙ্কর, কিন্তু তখন আমার এতটাই জেদ চেপে গেছিল যে আমি কোনো কিছু না ভেবেই সেটা করেছিলাম। টেনেন্টরা আমাদের বাড়িতে যে টয়লেটটা ইউজ করে, সেই টয়লেটটার আপার সাইডটা টাইলস দিয়ে, সেই টাইলসের উপর বসে আমি প্র্যাকটিস করতে আরম্ভ করেছিলাম।
আমার একটুও ভয় করেনি যে এটা একটা accessibility। টাইল যদি ক্র্যাক করে যায় তো পুরো তবলা আমি একদম তবলা শুদ্ধ নিচে। থ্যাংক ইউ। আমি আবার কথা বলবো প্রায় প্রথমার্ধের শেষে। আমি একটা ম্যান্ডেটরি প্রশ্ন করি তোমাদের। আমি বলি মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। এই যে আজকের মুহূর্ত আমরা দেখতে পারি, হয়তো টেলিভিশনে সেটে দেখবো, রেকর্ডিং থাকবে দেখবো, কিন্তু উই ক্যানট লিভ দিস মোমেন্ট। ডেফিনেটলি তোমার আমি বলি আমারই অনেক মোমেন্টস, আমার অনেকটা পথ চলা বাকি। তোমার, তুমি তো আমার চেয়ে অনেক ছোট, অনেক স্টিল এনি মোমেন্ট টিল ডেট, কোনো একটা স্পেসিফিক মোমেন্ট যেটা ইউ উড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? হ্যাঁ, সেটা হচ্ছে 2009 সালে আমি আমার পরবর্তী গুরুজি শ্রী রুদ্রনারায়ণ কল্যাণী মহাশয়ের কাছে, আমি দুটো ঘটনা বলছি, গেছি। তো উনি আমাকে আরও ইন্সপায়ার করতে আরম্ভ করলেন। আমি যেন মনে করতে লাগলাম যে উনি আমাকে আরও ইন্সপায়ার করছেন, আরও ইন্সপায়ার করছেন, মানে সেই ইন্সপিরেশনের কোনো তুলনা হয় না। তখন উনি আমাকে যে কথাটা বলেছিলেন যে তুমি তবলাকে নয়, তবলা তোমায় ভয় পাবে, এইভাবে তোমাকে এগিয়ে চলতে হবে, এইভাবে তোমায় প্র্যাকটিস করতে হবে। তো তখন আমি বুঝতে পেরেছি, তখন তো আমি অনেকটাই গ্রো আপ করে গেছি, অনেকটাই তখন আমার বয়স বেড়ে গেছে। তো তখন আমি বুঝতে পেরেছি উনি কি বলতে চাইছেন। উনি বলতে চাইছেন যে রেয়াজের বিকল্প হচ্ছে আরও রেয়াজ, এটাই। 2012 সালে আমার দিদিমা, তখন আমার দাদু চলে গেছেন, 2008-এ দাদু গত হন। 2012 সালে আমার দিদিমা তখন ভীষণভাবে অসুস্থ, এবং যত না উনি ফিজিক্যালি, মেন্টালি আরেকটু বেশি, কারণ ইনসিকিউর ফিল করছেন। তখন আমার কনসার্টস বাড়ছে আস্তে আস্তে, গুরুজিদের কৃপায়, বড়দের আশীর্বাদে আমার কনসার্টস বাড়ছে। তো উনি ভেবেছিলেন যে ওনাকে দেখা কি থাকবে, আমার মা আর দিদা আর আমি, এই তিনজনেই আছি, ইয়েস। এবং যদি আমি বেরিয়ে যাই বাড়ি থেকে, তখন উনি তো ইনসিকিউরিটিতে একটা ফিল করতেন যে আমায় কে দেখবে। তো যত না ওনার কষ্ট হয়েছিল, উনি মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলেন। পরে অবশ্য ঠিক হয়ে গেছিলেন বোঝানোর ফলে। তো যাই হোক, তো মানসিকভাবে এতটাই উনি ভেঙে পড়েছিলেন যে আমি তখন ভাবছিলাম আমি কি করে বেরোবো। তখন আমার সামনে দুটো ট্যুর। তো তখন আমি কোনো রকম রাস্তা না দেখে আই হ্যাড টু কল মাই গুরুজি, যে গুরুজি হোয়াট শুড আই ডু নাও। তো যে কথাটা উনি বলেছিলেন, এটা আমার কাছে ভীষণভাবে আমি চেরিশ করেছিলাম, এবং মানে কি বলবো, উদ্দীপ্ত হয়েছিলাম। তো উনি কথাটা শুনে বললেন যে কে আছে, কে নেই, কে থাকবে না, তোমার জানার দরকার নেই। ইউ হ্যাভ টু বি লাইক অর্জুন, সেইভাবে এগিয়ে যাও, একদম। এই কথাটা শোনা মাত্রই যেন মনে হলো একটা বিদ্যুৎ খেলে গেল আমার মধ্যে, এবং আমি সঙ্গে সঙ্গে জাস্ট বিগান টু প্র্যাকটিস। তখন রাত্রির 11টা। এটা একটা। আরেকটা হচ্ছে যেটা আপনি পড়লেন, 3 গোল্ড মেডেলস, যদিও বলতে লজ্জা করছে, আমি খুবই ক্ষুদ্র। 2017 সালে যে গোল্ড মেডেল আমি অ্যাচিভ করি, তো আমার গুরুজি শ্রী রুদ্রনারায়ণ কল্যাণী মহাশয় এবং নীতিন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, দুজনের আশীর্বাদ নিয়ে আমি গেছি। তো পরীক্ষা হয়ে গেছে, অল ইন্ডিয়া মেরিট টেস্ট, ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে হয়েছিল, অর্গানাইজড বাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। তো কম্পিটিশন হয়ে যাবার পর আমি যখন কম্পিটিশন জোনে ফোন করি, বাড়িতে এসে যখন জানলাম, রেজাল্টটা জানার জন্য ফোন করি, তো তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ, তুমি ফার্স্ট হয়েছো। তো দেন অ্যান্ড দেয়ার, মানে নীতিনবাবু বাড়িতেই ছিলেন, ওখানে ওনাকে তো প্রণাম করলামই। এবং তারপরে আমি যখন ফোন করলাম আমার গুরুজি শ্রী রুদ্রনারায়ণ কল্যাণীকে, উনি মানে বাচ্চা ছেলের মতন, আরে বাহ বাহ বাহ, মানে আমি তো এটা একভাবে বলছি, উনি পুরো বাচ্চা ছেলের মতন বললেন তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। তখনও প্রায় রাত্রি 10:30, শীতকাল। তো তখন আমি যখন গেলাম, উনি গুরুমাকে বলছেন ওকে মিষ্টি মুখ করাও, ও আমার মুখ উজ্জ্বল করেছে। মানে করতে গেলে ওর চোখে চলে আসছে। দিস আর দ্য মোমেন্টস দ্যাট জয়ের পথের সঙ্গে জয় লুকস ফরওয়ার্ড ফর পিপল ইন লাইফ। চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে, একটা ছোট্ট গল্প বলবো, উইথ আ মোরাল, ডেফিনেটলি মোরাল শুদ্ধ গল্প বলবো। 4টে ছেলে, কলেজের ছেলে, বেরিয়েছে, সন্ধ্যেবেলা বেরিয়েছে, একটা পার্টি করতে বেরিয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে, সুতরাং থিঙ্ক দেমসেলভস এম্পাওয়ার্ড, পার্টি করতে বেরিয়ে অনেক রাত্রির হয়ে গেছে। পরের দিন কিন্তু টেস্ট ছিল, ভুলে গেছে যে টেস্ট, মানে মনে আছে টেস্ট, কিন্তু সেটাকে অগ্রাহ্য করে টেস্ট করেছে, অনেক রাত্রিরে ফিরেছে, কিচ্ছু পড়াটরা হয়নি। পরের দিন সকালবেলা ভেবেছে যে একটা কিছু দুষ্টুমি করে টেস্টটাকে অ্যাভয়েড করবে। ডিন সাহেবের ঘরে গেছে, কালি ঝুলি সব বেঁকে টেকে, বলছে স্যার কালকে রাত্রিরে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আসার সময় আমাদের টায়ার ফেটে আমরা কোনো মতে যে বেঁচে ফিরেছি এটাই অনেক। সাহেব আমাদের এই পরীক্ষাটা একটু পিছিয়ে দিন, প্লিজ পিছিয়ে দিন। আমি দেখুন, আমরা তো, এটা তো আমাদের হাতের মধ্যে ছিল না। ডিন সাহেব কিন্তু দুষ্টুমিটা বুঝতে পেরেছে, কিন্তু বুঝতে পেরেও তাদেরকে অ্যালাউ করেছে 7 দিন বাদে পরীক্ষা দেওয়ার জন্য। ছেলেগুলো খুব এমনি ভালো ছেলে, টেস্টে গিয়ে, পার্টিতে গিয়ে জড়িয়ে গেছিল, সুতরাং দে ওয়ার লেট। সুতরাং 7 দিন বাদে যখন তারা পরীক্ষা দিতে এসছে, দে ওয়ার টোটালি প্রিপেয়ার্ড।
চারজনকে চারটে ঘরে বসিয়েছেন, ডিন সাহেব চারজনকে চারটে ঘরে বসিয়েছেন। চারজনেই যখন প্রশ্নপত্র পেয়েছে, আমি মানে ক্লোজ টিভি থেকে দেখি যে তাহলে আমরা দেখছি যে চারজনে চারটে প্রশ্নপত্র পেয়েছে এবং দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নর 1 নম্বর প্রশ্ন কি, তোমার পুরো নাম। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের অমুক তারিখের পার্টিতে ফেরার সময় গাড়ির কোন টায়ার ফেটেছিল, সামনের দিকের বাঁ দিকের টায়ার, সামনের দিকের ডান দিক, চারটে অপশন, সামনের দিকের বাঁ দিকের টায়ার, সামনের দিকের ডান দিকের টায়ার, পেছনের দিকের বাঁ দিকের টায়ার, পেছনের দিকের ডান দিকের টায়ার। Moral of the story, always be responsible and make wise decisions. জীবনকে শুনলে তো সুদীপের কাহিনী, প্র্যাকটিস প্র্যাকটিস মোর প্র্যাকটিস, rewards and awards will await you. It's just a matter of time it will happen. ফ্যামিলির কথা অনেক বলেছে, তবু ছোট্ট করে ফ্যামিলির কথা যদি আরেকবার মেনশন করো, বিকজ দিস ইজ আ স্লট জামি, তার কারণে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। কেন তোমাকে তো যারা চেনে, পাবলিকলি যারা চেনে, তবলাবাদক হিসেবেই চেনে, যারা মিস করে গেছে, জাস্ট ছোট্ট করে, একদম ছোট্ট করে ফ্যামিলির কথা বলতে বাবা মা যারা। আচ্ছা 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 আমার বাবা উনি টেক্সম্যাকোতে জব করতেন অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং মা শি ইজ অ্যান অ্যাকমপ্লিশ মিউজিশিয়ান, শ্রীমতী মধুমিতা চট্টোপাধ্যায়। এবং 1997 সালে যেটা বললাম, তখন বাবা গত হয়েছিলেন টু আনটাইমলি, এবং আমরা থাকতাম বেলঘরিয়াতে টেক্সম্যাকো কোয়ার্টারে। তো তখন বাবা যখন চলে যান 1997 সালে 25শে অক্টোবর, তো টেক্সম্যাকো কোয়ার্টার আমাদের ছাড়তে হলে, এবং আমরা শিবপুরে চলে এলাম আমার দাদুর কাছে, মানে আমার মায়ের বাবার কাছে, শ্রী বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদেরকে দেখেছিলেন ফ্রম 1997 টু 2008, এবং আমার দিদিমা শ্রীমতী পুষ্পিতা বন্দ্যোপাধ্যায়, যার এনকারেজমেন্টে আমি তবলা শিখতে পেরেছি। থ্যাংক ইউ। তবলা ছাড়া কোনো কি প্যাশন রয়েছে, কোনো হবিজ রয়েছে যে তবলা ছাড়া? খেলা দেখা, মানে ছোটবেলায় খেলতাম ঠিকই, ক্রিকেটটা খুব বেশি ভালোবাসি দেখতে। এই যে এত তবলা বাজিয়েছো, এত ছোট অল্প বয়সে এত কনসার্টস করেছো, আমি বলি যে একটু বাঙালি পরশ্রী কাতর, আমাদের খুব বলতে খারাপ লাগে যে বাঙালি আমরা খুব পরশ্রী কাতর, হয়তো সব জায়গাতেই আছে, উই ফাইন্ড ট্রিমেন্ডাস এনমিটি, কেউ একটু নাম করলেই কমে যায়। কোনো অপমান কি এত অল্প বয়সে এত অ্যাচিভ করেছো, কোনো অপমান কি? ডেফিনেটলি তখন তো মানে জানি না আমি কতটা পরিচিত হয়েছি সকলের কাছে, যদি হয়ে থাকি বিন্দুমাত্র, সেটা আমার গুরুকৃপা, আমার মায়ের আশীর্বাদ, আমার শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা, গুরুজনদের আশীর্বাদ। তো যখন আমি শুরু করছি, আফটার দ্য কমপ্লিশন অফ মাই একাডেমিক গ্র্যাজুয়েশন, আমি বললাম তখন যে আই হ্যাড টু ওয়েট দ্য হোল 2005 because I did not have any information when the admission had been done in Rabindra Bharati University. তো 2006 সালে আমি যখন ভর্তি হলাম, তো সেই সময়, মানে তার আগে বলে রাখি, আমি যে চ্যাটার্জি ফ্যামিলি থেকে বিলং করছি, বা আমার মামার বাড়ি যে ব্যানার্জি ফ্যামিলি থেকে, তাদের তরফ থেকে আমি কোনোভাবে অপমানিত হইনি। আত্মীয় তো অনেকেই থাকেন, তাদের মধ্যে থেকেই কেউ একটা বিরাট বাজে কথা বলেছিলেন। সেটা হচ্ছে যে আমি দুর্গাপুজোর সময় তাদের বাড়ি যাই, এবং সেই সময় আমাকে শুনতে হয়েছিল, তখন রবীন্দ্র ভারতীতে ভর্তি হয়ে গেছে 2006 দুর্গাপুজো, 1 মাস হলে ভর্তি হয়েছি। তখন আমাকে শুনতে হয়েছিল, ইউ আর গোয়িং অ্যাহেড উইথ তবলা, সো ইউ উইল হ্যাভ টু বেগ ফর এভার ইন ইউর লাইফ ফর এ পাইসে, বিকজ ইউ আর গোয়িং অ্যাহেড উইথ তবলা। তুমি কলকাতার মনুমেন্টের নিচে বসবে, সামনে একটা বাটি থাকবে, একটি পয়সা দাও গো বাবু বলে গান করবে, এক হাতে ওই গানের তালে তালে বাজাবে, আর একটা হাত পাবলিকের দিকে পাতা থাকবে। সেটা কি তোমাকে আরো মোটিভেট করেছে? আমার মনে হয় না। তো এই কথাটাতে আমি মানে ভাবছিলাম, আমি যে সেখান থেকে সরে যাব, সেটা আমার সেই ক্ষমতাটা ছিল না। মনে হচ্ছিল আমার পায়ের পাতা কেউ পেরে কেটে দিয়েছে। এবং 2009 সালে আমি যখন ফার্স্ট গোল্ড মেডেল অ্যাচিভ করি, আমাকে শুনতে হয়েছিল, ইট ক্যান বি বট ফ্রম মার্কেট। তো পরবর্তীকালে সবাই হয়তো বুঝতে পেরেছেন, এখন তারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। কিন্তু তুমি খুব কষ্ট পেও না, আমি তোমায় বলছি। আমার মনে আছে 2011 সালে আমি বলটিমোরে যাচ্ছিলাম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স কিংবা বঙ্গ সম্মেলনে, আমার সাথে লোপাদি ছিল, লোপাদি বলছেন, জানিস আমাদের গান বাজনাকে কেমন ভাবে লোকে ডাকে, একজন জিজ্ঞেস করছেন বিদেশে যে তুমি কি করো, তা বলেছে আমি গান করি। কেন অত তো বিদেশে পরিচিতি অত না, তখন বলছে গানটা তো করো, কিন্তু কি করো, মানে হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? বলছি না, ভাবতেই পারে না যে গান করেও আমরা উই ক্যান মেক আ ডিসেন্ট অ্যান্ড এ গুড লিভিং। আর কি, তো এটা কিন্তু পারসেপশন, তোমার অপমানিত লেগেছিল, এখনো অপমানিত লেগেছে, কিন্তু এটা হ্যাপেন টু মেনি পিপল। তার কারণ এটা কিন্তু
তাদের অজ্ঞানতার বশত হয়। নো ওয়ান নোজ যে প্যাশন ফলো করলে পিপল ক্যান রিচ দ্য স্টার্স, এবং সেটা করেন বলে তারাও পৌঁছানি এবং আশা করে যে অন্যরাও এবং পৌঁছাবে। একটি কথা বলি, আমি যখন আমার গুরু কৃপায়, মায়ের আশীর্বাদে এবং সকলের শুভকামনার মাধ্যমে যখন প্রথম বিদেশে পারফর্ম করি, যখন ফিরে আসি আমার মাকে বলি সেই মানুষটাকে ফোন করো যিনি আমাকে এর কথা বলেছিলেন যে 1 পয়সার জন্য ভিক্ষে করতে হবে। পরে উনি জানালেন যে আমি বিদেশ থেকে ফিরেছি, এবং পরের দিন আমি ওনার কাছে গেছিলাম। তো বলাই বাহুল্য, হি ওয়াজ নট বিং এবল টু লুক অ্যাট মি, তিনি আমার দিকে তাকাতে পারছিলেন না চোখ তুলে। এরকম করে লোকের জ্ঞানের উন্মেষ হয়, তুমি নিজে গুণ তাকে ক্ষমা করে দেবে। ইন্সপিরেশন কার থেকে পেয়েছো? ইন্সপিরেশন প্রথমে আমার মা, না প্রথমে তো আমার দিদিমা, যে তুমি তোমার মা গান গাইবে আর তুমি তোমার তার সঙ্গে তবলা বাজাবে। তারপরে মা, তুমি নিশ্চয়ই মানে যখন দেখুন সবসময় তো কনসার্ট মানে কি বলবো কনফার্মড হয় না, আমি ভেঙে পড়তাম। মা আমাকে ইন্সপায়ার করতেন যে না কখনোই না। মা শ্রীমতী মধুমিতা চট্টোপাধ্যায়, মানে উনি যে কিভাবে আমাকে ইন্সপায়ার করেন, আমি মানে সব দিক থেকে যে তুই পারবি, তোকে কেউ আটকাতে পারবে না, তুই এমন জায়গায় যাবি যে গর্বে আমার বুক ভরে উঠবে একটা সময়। এছাড়া বন্ধু বান্ধবদের মধ্যে আমার সব থেকে কাছের বন্ধু, আমার বন্ধু পৌলমী চন্দ, মানে ভীষণভাবে আমাকে এনকারেজ করে, খুব কাছের বন্ধু। এবং তার বাবা বিশিষ্ট তবলা শিল্পী শ্রী পলাশ চন্দ, পৌলমীর মা শ্রীমতী লিপিকা চন্দ, আমি কাকিমা বলি, ভীষণ এই তিনজন আমাকে যা ইন্সপায়ার করে মানে তুলনা হয় না। মায়ের পাশাপাশি অ্যাওয়ার্ডস তো অনেক পেয়েছো, ডাজ ইট মোটিভেট ইউ? অ্যাওয়ার্ড কি মোটিভেট করে? অ্যাওয়ার্ড পেলে কি ভালো লাগে? অবশ্যই অবশ্যই, মানে আমি আমার গুরুজির মান মর্যাদা রাখতে পারছি। এত গুরুজি তো তোমার অনেক গুরুজির নাম শুনে মানে করলাম, কেউ এনিওয়ান স্পেশাল আর সবারই কন্ট্রিবিউশন এক এক রকম? শ্রী রুদ্রনারায়ণ কল্যাণী। ও এক্সেলেন্ট, ইটস আ ফ্র্যাঙ্ক আনসার উদর। আমি যখন 2016 সালের 2 জুলাই আমাদের প্রথম ট্রান্সমিশন হয় জয়ের পথে সঙ্গে সুজয়, আজকে বলছি 242তম সপ্তাহ, প্রথম থেকে আমি বলেছি যে ওয়ান অফ দ্য পারপাস অফ ডুইং জয়ের পথে সঙ্গে সুজয়, বিকজ আই ওয়ান্টেড টু বি আ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার বাংলা করার একজন সৈনিক হতে চেয়েছি। কারণ সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তার কারণ আমি কোনোদিন কলকাতা ছেড়ে, আমি বলি পিওর ক্যালকাটা না, আমি কলকাতা ছেড়ে আমি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু দ্য বেস্ট প্লেস ওয়াজ অলওয়েজ ক্যালকাটা, ডেফিনেটলি, অ্যান্ড আই এম প্রাউড দ্যাট আই কুড। এবং আমার মনে হয়েছে আগামী প্রজন্মও যদি কলকাতাকে ভালোবেসে কলকাতার সৈনিক হতে পারে, তাহলে তোমার কি মনে হয় যে বাংলা সোনার হচ্ছে, মানে সোনার হতে চলেছে গত কয়েক বছর ধরে, মানে ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স? তুমি তো দেখেছো, তুমি তো একটা অন্য রেজিমে, মানে একটা মিক্সড রেজিমে বড় হয়েছো। হোয়াটস ইউর ওপিনিয়ন অফ সোনার বাংলা? কিরকম বাংলা, কিরকম দেখছো? ভালোই তো লাগছে, যথেষ্ট ভালো লাগছে, এবং আগের থেকে যথেষ্ট উন্নত হয়েছে। মানুষ আরো বেশিভাবে কালচারকে আঁকড়ে ধরছে, আরো বেশিভাবে এগিয়ে যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে মানুষের প্রত্যেক দিন একটা করে উদ্যমতা বাড়ছে, যে প্রত্যেক দিন মানে যত দিন যাচ্ছে এক এক দিন মানুষ মানে নতুন কিছু করব, মানে নিজেকে দিয়ে আমি যেন তাদের মধ্যেটা দেখতে পাচ্ছি। খুব ভালো কথা বললো। কেউ যদি বলে যে বাংলার ভালো হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। একটা কথা রোজ দিন বলি, আজকেও বলবো, সোনার বাংলা কিন্তু কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক নেত্রী, কেউ রাজনীতিবিদ কেউ করবে না। সোনার বাংলা করব আমি, আপনি, আমাদের মতো সহস্র সহস্র বাঙালি, সোনার বাঙালি। আমরা সোনার একে হাতে হাতে নিজেদের কাজটা ঠিক মতো করলেই, কিন্তু মন দিয়ে করলে, প্যাশন দিয়ে করলে আমরা সোনার বাংলা করতে পারবো। আমার শেষ প্রশ্ন, টিম জয়ের পথে সঙ্গে সুজয় যখন তোমাকে এখানে এনেছে, তখন তারা মনে করেছে তুমি সফল, বেসড অন ইউর ক্রেডেন্সিয়ালস অফ ইউর সাকসেস, আওয়ার অ্যাওয়ার্ডস, ইউর কনসার্টস। শেষ প্রশ্নের দুটো ভাগ, একটা হচ্ছে কোন কনসার্ট তোমাকে সবচেয়ে বেশি উজ্জীবিত করেছে, এবং একদম শেষ প্রশ্ন, তুমি দেখবে আমার প্রত্যেকটা এপিসোডে রুলস অফ সাকসেস থাকে, 7 রুলস অফ সাকসেস থাকে। সফল ব্যক্তি হিসেবে তোমার অ্যাডভাইস ফর সাকসেস। তো প্রথম প্রশ্ন, কোন কনসার্ট তোমাকে সবচেয়ে বেশি উজ্জীবিত করেছে? সেটা হচ্ছে বাংলাদেশে আমেরিকান সেন্টার মানে ঢাকাতে ইএমকে সেন্টার বলা হয়, এডওয়ার্ড এম কেনেডি, উনি একজন আমেরিকান জার্নালিস্ট ছিলেন, তো ওনার নামে ইএমকে সেন্টার। তো সেখানে আমি এবং বিখ্যাত শরৎ শিল্পী শ্রী অর্ণব ভট্টাচার্য, উনি পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তজির একজন সিনিয়র মোস্ট ডিসিপল, তো অর্ণব আমার খুব ভালো বন্ধু, আমি এবং অর্ণব দুজনে মিলে আমরা পারফরমেন্সে গেছিলাম ইএমকে সেন্টারে। তো সেখানে যখন পারফরমেন্সে যাই, সেখানকার যে অ্যাম্বিয়েন্স, সেখানকার যে অডিয়েন্স, মানে প্রতিটা মুহূর্তে করতালির মাধ্যমে প্রশংসা, প্রতিটা মুহূর্তে, মানে আমি মানে ডেফিনেটলি ইট ওয়াজ আওয়ার 25th কনসার্ট অফ দিস পার্টনারশিপ, মি অ্যান্ড অর্ণব। এবং অর্ণব যখন শেষ করছে একটা পার্ট, সেখানে এক প্রশংসা,
আমি যখন শেষ করছি একটা পার্ট সেখানে প্রশংসা, মানে হয়ে যাওয়ার পর মানে তারা আমাদেরকে কোথায় বসাবে, মাথায় বসাবে না হাতে করে তুলে ধরবে, কোলে তুলে রাখবে, মানে বলা মানে কি বলবো, কিছু বলার। এবার শেষ প্রশ্ন, কেন আমাদের তো সময়। তুমি দেখেছো যে প্রত্যেক সপ্তাহে আমি 7 রুলস অফ সাকসেস বলি, এবং এই 7 রুলস কিন্তু আমার নিজের করা না, আচ্ছা, ইন্টারনেট থেকে কোলেক্ট করা। তোমার আজকে যে 7 রুলস বলেছি সেটাও কিন্তু ইন লাইন উইথ ইয়োর প্রফেশন, কোনো একজনের, কোনো কয়েকজনের থেকে কোলেক্ট করে সেটা করা। আবার বললাম, জয়ের পথে সঙ্গে সুদয় টিম মনে করেছে তুমি সফল। তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স, আমার শেষ প্রশ্ন। যে কথা আমার গুরুজিরা আমাকে বলেছেন, যেমন রেয়াজের পথে এগিয়ে যাওয়া, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, মোর প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প হচ্ছে আরও প্র্যাকটিস। যে যত যার সাবজেক্টকে, যে বিষয়তে আছেন, যিনি যে বিষয়ে আছেন, তিনি সেই বিষয়কে যত তিনি প্র্যাকটিস করবেন, রেয়াজ করবেন, তিনি সঙ্গীতজ্ঞ হতে পারেন, তিনি একাডেমিক লাইনে থাকতে পারেন, তিনি যত নিজেকে ঘষা মাজার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপ টু ডেট করতে পারবেন, ততই তিনি সফলতার দিকে এগিয়ে যাবেন বলে আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো এবং ফ্র্যাঙ্ক এবং খুব ফোকাসড উত্তর। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। একটা কথা শুধু বলে রাখি, প্র্যাকটিস ডাজন্ট মেক ইউ পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তোমরা যদি শুনে থাকো, আপনারা যদি শুনে থাকেন সুদীপের ইন্টারভিউ, উনি কিন্তু গুরুর মাধ্যমে, গুরুর গাইডেন্সে কিন্তু প্র্যাকটিস করেছেন, তার মানে পারফেক্ট প্র্যাকটিস করেছে, এবং সেই জন্যই আজকে সফল। সুতরাং প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস। চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, একটা তবলার বোল বলতে চাইছে, সুতরাং ডেফিনেটলি আমি মানে সুজয়দার অনুমতি নিয়ে একটা তবলার বোল চক্রদার 3 তাল দুতলায় একটু হাতে তালি দিয়ে দেখাতে চাইছি। তিন তিন না তেরে ধিন ধিন না ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না, ফরমাইশি চক্রদার ধা ধিন ধিন ধা না তিন তিন না তেরে ধিন ধিন না ধীরে ধীরে ধগ 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 गिरा ना ना धीरे धीरे कृदिन दा ते दाकत घड़ा ने दा कृदिन दा ते दाकत घड़ा ने दा कृदिन दा ते दाकत घड़ा ने धा धीरे धीरे धग 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 घड़ा ना ना धीरे धीरे कृदिन दा ते दाकत घड़ा ने दा कृदिन दा ते दाकत घड़ा ने धा कृदिन दा ते दाकत घड़ा ने धा धीरे धीरे धग 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 घड़ा ना ना धीरे धीरे कृदिन दा ते दाकत घड़ा ने धा कृदिन दा ते दाकत घड़ा ने धा कृदिन दा ते दाकत घड़ा ने धा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ দারুণ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ, কারুকৃত অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে গত 4.5 বছরে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকল দর্শকদের। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন বলে যাব এক শায়রি। এই শায়রিটা কে লিখেছে আমি বলতে পারবো না, হোয়াটসঅ্যাপে পাওয়া, কিন্তু ভীষণ অন্তরকে টাচ করেছে, তার কারণ এই করোনার সময় নিয়ে লেখা, এবং আমি এরকম শায়রি করোনার সময় কোথাও পাইনি। বলছেন, অ্যান্ড আই কোট, এক মুদ্দত সে আরজু থি ফুরসত কি, এক মুদ্দত সে আরজু থি ফুরসত কি, मिले तो इस शर्त पे कि किसी से ना मिलो, मिले तो इस शर्त पे कि किसी से ना मिलो, शहरों का यूं वीरान होना, शहरों का यूं वीरान होना कुछ यूं गजब कर गई, बरसों से पड़े गुमसुम घरों को बर्बाद कर गई, बरसों से पड़े गुमसुम घरों को बर्बाद कर गई। ये कैसा समय आया कि दूरियां ही दवा बन गई, एक ऐसा समय आया कि दूरियां ही दवा बन गई। जिंदगी में पहले बार ऐसे वक्त आया, जिंदगी में पहले बार ऐसे वक्त आया, जिंदगी में पहले बार ऐसे वक्त आया, इंसान ने जिंदगी रहने के लिए, इंसान ने जिंदा रहने के लिए कमाना ही छोड़ दिया, जिंदा रहने के लिए कमाना ही छोड़ दिया। घर गुलजार सुनी शहर, घर गुलजार सुनी शहर, बस्ती बस्ती में कैद हर हस्ती हो गई, बस्ती बस्ती में कैद हर हस्ती हो गई। आज फिर जिंदगी महंगी और दौलत सस्ती हो गई, आज फिर जिंदगी महंगी और दौलत सस्ती हो गई।
নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়।